চিকিৎসার কথা বলে কলকাতায় গিয়ে খুন হয়েছেন এমপি আনার। তবে মৃত্যুর ৬ দিন পার হলেও মেলেনি তার মরদেহ। তল্লাশির পর তল্লাশি করেও খুঁজে পাওয়া যায়নি কিছুই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এমপি আনারের লাশ পাওয়া না গেলে কি হবে? মৃত্যু সনদই বা মিলবে কবে? চলমান মামলারই বা কি হবে? কিংবা কি বলে ভারতের আইন? তো এমনও তো হতে পারে এই আনোয়ারুল আজিম আনার বাঁচার জন্য তিনি লাশ হয়েছেন, মানে সাজানো একটা মৃত্যু উপস্থাপন করা হয়েছে। এটাও তো হতে পারে। আমি ওই যে বললাম না, যে দেশে 10,000 টাকায় শত শত জবানবন্দি কেনা যায়, সেই দেশে একজন জীবন্ত মানুষকে মৃত বানানো কোনো ব্যাপার না। কিন্তু সেখানে যাই যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। সংকটটা তীব্র, ডলারের সংকটটা তীব্র জায়গায় পৌঁছে গেছে যে আপনি লুকাতে চাইতে পারেন, মুখে অস্বীকার করতে পারেন, তারপর এত উপসর্গ চারদিকে হাজির হচ্ছে ক্রমাগত, তাতে বোঝা যায় ডলার ক্রাইসিসটা আপনাকে শেষ করে দিতে যাচ্ছে খুব দ্রুতই। দর্শক, কলকাতায় গিয়ে নিখোঁজ হওয়া এমপি আনোয়ারুল আজিমকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দর্শক, আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তাকে খুন করা হয়েছে এবং তার খুনিদেরকেও ধরা হয়েছে, এবং তাকে কী কারণে খুন করা হয়েছে এগুলোও কিন্তু অনেকভাবে মিডিয়ায় উঠে এসেছে। কিন্তু দর্শক, এই মিডিয়ার খবরগুলোর মধ্যে পানি ঢেলে দিয়ে উঠে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে এই সব কিছুর মূলে বা এই সব কিছুর পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য। তো দর্শক, এই রহস্যটা কেন তৈরি করা হলো? এমপি আনোয়ারুল আজিম এখনও কি বেঁচে আছেন? তাকে কেন্দ্র করে এই ধরনের ধোঁয়াশা কেন তৈরি করা হলো? দর্শক, তিনি কোন কোন কাজের সাথে জড়িত? দর্শক, এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডলারের কারণেই পতন হবে, এই বিষয়টাকে কেন্দ্র করে আরও এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ডক্টর জাহিদুর রহমান। সেখানে তিনি উদাহরণ দিতে গিয়ে ইন্ডিয়ার কিছু বিষয় টেনে নিয়ে এসেছে। এমনকি দর্শক, এরই সাথে সাথে জাতিসংঘের শান্তি মিশনকে কেন্দ্র করে যেই বিবৃতিটি ডয়েজ ভেলে দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকে কেন্দ্র করে মুখ খুলেছে বাংলাদেশের সেনাপ্রধান। এমনকি দর্শক, শুধু তিনি সেই বিষয়টাকে কেন্দ্র করেই মুখ খোলেননি, সেই সাথে মুখ খুলেছে জেনারেল আজিজকে কেন্দ্র করে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে সেই বিষয়টাকে নিয়েও। দর্শক, সেখানে তিনি বলেছেন, যদি জেনারেল আজিজের কোনো ধরনের কোনো অপতৎপরতা বা কোনো দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়াবে সেনাবাহিনী। দর্শক, এরই সাথে সাথে তিনি আরও কিছু তথ্য তুলে ধরেছেন, যেগুলো আমরা একটু পরে জানতে চলেছি। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। কোনো কোনো সংবাদ এসছে যে জলজ প্রাণীর খাবার হয়েছে, কোনো কোনো সংবাদ এসছে কলকাতার কুকুরের খাবার হয়েছে, এরকম নানান কথাবার্তা শুনেছি। কিন্তু আজকে আমরা সেই মিডিয়ায় বলতেছে যে আনোয়ারের কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত। কি পাওয়া গেছে? আনোয়ারের রক্ত পাওয়া গেছে। কে পেয়েছে? কলকাতার পুলিশ। এখন প্রশ্ন হলো যে আনোয়ারের গোশত পাওয়া গেল না, আনোয়ারের হাড় পাওয়া গেল না, তাহলে আনোয়ারকে কে হত্যা করলো, কারা হত্যা করলো? হত্যা করার পর এই যে পলিথিনে 80টা টুকরা করা হলো, গোশত মাংস আলাদা করা হলো, পলিথিনের ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো, জলজ প্রাণীর খাবার হলো, কুকুরের খাবার হলো, এই যে কত কাহিনী আমরা শুনলাম, যার লাশেরই কোনো খোঁজ নাই। তো সেই লাশের হাড় আলাদা হলো, কেউ দেখলো না। সেই লাশের গোশত আলাদা হলো, কেউ দেখলো না। সেই লাশ কেটে কেটে 80 টুকরা করা হলো, গোশত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো, সব বলা হলো, কিন্তু লাশই নাই। কথা হলো লাশই নাই, লাশই এখন উদ্ধার করা হয় নাই। তাহলে সেই লাশ কত টুকরা হয়েছে, সেই লাশের থেকে আদৌ হাড় আর মাংস আলাদা করা হয়েছে কিনা, সেটা মিডিয়া কিভাবে আসলো? এখন এই জায়গায় আপনারাও বলবেন যে নায়েব ভাই, ওই যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জবানবন্দি। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। মানে বাংলাদেশ এবং ভারতের যে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক যে প্রেক্ষাপট, বাংলাদেশ ভারতে একজন মানুষের জবানবন্দির দাম কত? বাংলাদেশ এবং ভারতে জবানবন্দি 10,000 টাকা হলে বহু লোক পাওয়া যায়। তো এখন কথা হলো, যেখানে 10,000 টাকায় জবানবন্দি বিক্রি হয়, যে দেশে মাত্র 10,000 টাকায় জবানবন্দি বিক্রি হয়, সেই দেশে এরকম জবানবন্দি তো 200 হাজির করা কোনো ব্যাপার না ভাই। এখন এই যে জিহাদের গল্প করা হচ্ছে যে তিনি মুম্বাইয়ের কসাই, তাকে হায়ার করা হয়েছে তার শরীর থেকে মাংস আর হাড় আলাদা করার জন্য। সে একটা জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দি নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া নিউজ করে ফেলেছে। অথচ তার লাশের কিছুই উদ্ধার করা হয়নি এখনো। একটা লাশ, সেই লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, তাই না? আপনি যদি সেই লাশের 2-1 খণ্ড গোশত বা সেই লাশের 2-1টা হাড়ও উদ্ধার করতেন, তাহলে অন্তত বলা যাইতো যে
লাশ টুকরা টুকরা করা হয়েছে, লাশের কিছু অংশ পাওয়া গেছে, কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত। কলকাতার পুলিশ বলতেছে তার রক্ত পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো যে ওই রক্ত যে আনোয়ারুল আজিম আনারের রক্ত, সেটা পুলিশ জানলো কিভাবে? ডিএনএ টেস্ট ছাড়া পুলিশ কিভাবে বুঝলো যে এই রক্তটা আনারেরই রক্ত? সেই দেশে একজন জীবন্ত মানুষকে মৃত বানানো কোনো ব্যাপার না, অস্বাভাবিক না, এটা সম্ভব। তো এখন আমার মাথায় কেন জানি সন্দেহ হচ্ছে যে হয়তো বা আসলে তাকে হত্যা করা হয় নাই, সে বাঁচার জন্য নিজেকে মৃত মানুষ হিসাবে উপস্থাপন করেছে। এটাও কিন্তু হতে পারে, উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার কিছুই এখনো পাওয়া যায় নাই, অথচ মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হলো তার লাশ উদ্ধার করা হয়েছে, তার লাশ 80 টুকরা করা হয়েছে, তার লাশ থেকে হাড় আর মাংস আলাদা করা হয়েছে, নানান কথাবার্তা। আসলে কিছুই পাওয়া যায়নি এখনো। আমরা তো সব জানি, আমাদের বাংলাদেশের মিডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া, তারা তালকে তিল বানায় আর তিলকে তাল বানায়, এটা তো আপনারা সবাই জানেন। তারা যে একেবারে সত্য নিউজ করে না তা তো আমি বলছি না, কিন্তু কোনো নিউজ তিলকে তাল বানায়, ভিলেনকে নাকি নায়ককে ভিলেন বানায়, এ সমস্ত ঘটনা তো আপনারা জানেন। তো আজকে আপনি চিন্তা করেন যে পৃথিবীর অন্যতম একটি গোয়েন্দা সংস্থা, পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা র, আমি সেদিনই লাইভে বলেছি, এত বড় শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা রর চোখ ফাঁকি দিয়ে তাদেরই বন্ধুরাষ্ট্র বা তাদেরই পদলেহনকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন ভোটচোর এমপি, ক্ষমতাধর এমপি, তার দেশে খুন করে তার লাশ 80 টুকরা করে, তার লাশের গোশত আর হাড় আলাদা করে পলিথিনের ব্যাগে ভরে ভারতের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে জলজ প্রাণীর খাবার বানানো হলো, কুকুরের খাবার বানানো হলো, আর র কিছুই টের পেল না। এইরকম বোকা, এরকম পাগল আমি হতে চাই না, আমি সেদিনই বলেছিলাম। অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলোর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তার আগে ডলার ক্রাঞ্চ নিয়ে যেটা আমরা দেখি চারপাশে, তার অবস্থা যে কতটা সিভিয়ার জায়গায় গেছে তার আরেকটা প্রমাণ আমাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে শেয়ারবিজ একটা রিপোর্ট করেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া পড়েছে 5,297 কোটি টাকা। আমি একটু পড়ি রিপোর্টটা, একটু ডিটেইলড, খুবই ভালো একটা রিপোর্ট। আমি মোটামুটি একটা ধারণা দিই, তারপর আসলে আমরা বুঝবো এটা কেন এটা আমাদের সিভিয়ারিটিটাকে ইন্ডিকেট করে। ভারত থেকে বর্তমানে 2,656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে বাংলাদেশের, সরকারি বেসরকারি মিলিয়ে এসব বিদ্যুৎ আমদানি হয়। এজন্য মাসে 1,000 থেকে 1,300 কোটি টাকা বিল পরিশোধ করতে হয়। স্বাভাবিকভাবে এখন যেহেতু ডলারের দাম বেড়ে গেছে, সেখানে টাকায় হিসাব করলে এটা আরও অনেক বেশি হয়ে যাবে, কিন্তু ভারতকে তো পে করতে হচ্ছে ডলার, এটা আমরা বুঝি। পিডিবির তথ্য মতে বলা হচ্ছে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া পড়েছে 5,297 কোটি 48 লাখ টাকা। মানে এটা মোটামুটি মার্চের বিল এসে দাঁড়িয়েছে, এপ্রিলের বিল এখনও জমা দেয়নি, সেগুলো যোগ করলে বকেয়া বিলের পরিমাণ 7,000 কোটির কাছাকাছি চলে যাবে। মানে মার্চেটা প্রক্রিয়াজাত করেনি, এপ্রিলটা জমা দেয়নি, তাতে 7,000 কোটি টাকার মতো চলে যাবে। এখানে কোথা থেকে কী পরিমাণ বিদ্যুৎ আছে এগুলো ডিটেইল আছে, আমি আর সেটা পড়তে যাচ্ছি না। বলা হচ্ছে যে এই টাকা যেহেতু পরিশোধ করা হচ্ছে না, তার জন্য সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকটা পত্রিকা, তার বিজনেস স্ট্যান্ডার্ডে ত্রিপুরা যে বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এমন একটা রিপোর্ট আছে, সেখানে ওখানকার একটা ত্রিপুরার একটা কোম্পানির এমডি ভারতীয় সংস্থা এএনআইকে যেটা বলছিলাম একটু পড়ি। টিএসইসিএল তাদের বকেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছে, এমনকি অর্থ পেতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে দেখাও করেছে তাদের প্রতিনিধি। বকেয়া অর্থের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে টিএসইসিএল। বকেয়া বেড়ে যাওয়ায় টিএসইসিএল এর বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব পড়েছে, মানে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ তারা কমাচ্ছেন, এটা বলে দিয়েছে। যদিও বাংলাদেশ থেকে অস্বীকার করা হয়েছে, সেসব বলাই বাহুল্য, এগুলো ফালতু কথা। এখানে খুব বিস্তারিত একটা রিপোর্টে আরও দেখানো হয়েছে কী কী পরিমাণ বিদ্যুতের বিল এখানে দেওয়া হয় নাই। যেমন আমি যদি পড়ি, এনটিপিসির 3টি কেন্দ্রের মধ্যে 2টির বিল 160 ও 300 মেগাওয়াট ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা হয়েছে, আর 250 মেগাওয়াট কেন্দ্রটির বিল জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা হয়েছে। তার মানে আমরা খেয়াল করছি মানে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নানা রকমভাবে হয়েছে। এমনকি ওদের এটা তো কেন্দ্রের বিল, ওদের পাওয়ার গ্রিড কোম্পানির 3টা সঞ্চালন লাইন ব্যবহার করা হয়, এজন্য মাসে বিল দিতে হয় 16 থেকে 18 কোটি টাকা। এই 3টা সঞ্চালন লাইনের মধ্যে ত্রিপুরার লাইনটির বকেয়া রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 5 মাসের বকেয়ার পরিমাণ 7 কোটি 72 লাখ টাকা। বহরমপুরের সঞ্চালন লাইন, এভাবে মোট বকেয়ার পরিমাণ সঞ্চালন লাইনের ক্ষেত্রেও 41 কোটি 19 লাখ টাকা। পিডিবির কর্মকর্তারা নাম প্রকাশ করার শর্তে বলেন, নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎ খাতে চাহিদা অনুযায়ী ভর্তুকি বরাদ্দ দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়, আবার যেটুকু বরাদ্দ রাখা হচ্ছে তা নিয়মিত ছাড় করা হচ্ছে না। এতে দেশের সরকারি বেসরকারি কেন্দ্রগুলোর পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও বকেয়া পড়ছে, আর ভারতের বিলের পুরোটা ডলারে পরিশোধ করতে হয়, টাকার সাম্প্রতিক রেকর্ড অবমূল্যায়নে আমদানি ব্যয় 6% বেড়ে যাবে। এছাড়া বকেয়া বিলও পরিশোধ করতে হবে ডলারের নতুন রেটে, এতে বকেয়া পরিশোধে কমপক্ষে 400 কোটি টাকা গচ্চা যাবে। এইরকম ডিটেইল রিপোর্ট আছে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো,
আপনি ভারত মানে দেশটা ভারত বলে আপনার সাথে দারুণ সুসম্পর্ক আছে, ভারতের সাথে খাতির আছে, আবার ভারত যেহেতু আপনাকে ক্ষমতায় রেখেছে ভারতকে প্রায়োরিটি আপনি দেন, এটা আমরা জানি। কিন্তু ভারতকে প্রায়োরিটি দিলেও আপনি ভারতের বিল দিতে পারছেন না, আবার ভারতও আপনাকে খাতিরও করছে না। বিদ্যুৎ প্রবাহ কিন্তু কমিয়ে দিচ্ছে কিছু করে আপনার উপর চাপ তৈরি করার জন্য, যে না ঠিক আছে আমার অত্যন্ত কৃতদাস একটা দেশ, একটা ভ্যাসাল স্টেট, করদ রাজ্য, সেই করদ রাজ্যকে একটু ছাড় দিয়েও যেহেতু ক্রাইসিসে আছে, যেহেতু আমার কথা শুনে চলছে না, সেই জায়গায় খুব বেশি ছাড়টার হবে না, ছাড় দিচ্ছে না, কিন্তু না দেওয়ার পরও সরকার টাকা দিতে পারছে না। এই পরিমাণ টাকা মানে এই মুহূর্তে 7-8 হাজার কোটি টাকা জমিয়ে ফেলেছে, অঙ্কটা বিরাট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো খুব সোজা, যে আপনার সংকটটা তীব্র, ডলারের সংকটটা তীব্র জায়গায় পৌঁছে গেছে, যে আপনি অন্তত এই আন্তর্জাতিক লেনদেনগুলো ঠিকঠাক মতো করেন। অনেকগুলো জায়গায় আছে, আমরা তো এর মধ্যে প্রচুর তথ্য জানি, অনেক জায়গায় আপনি বকেয়া রেখে দিয়েছেন, লোন পে করছেন না, শর্ট টার্ম লোনস, আপনি জ্বালানি আমদানি করেছিলেন সেগুলোর জন্য পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি ইত্যাদি ইত্যাদি, পেট্রো বাংলা, এদের বকেয়া আছে। আপনি বাংলাদেশে এয়ারলাইন, যারা বিদেশি এয়ারলাইন বাংলাদেশে টিকিট বিক্রি করেছে, তাদের কাছ থেকে টিকিট কেনা হয়েছে, তাদের টাকা আপনি নিয়ে যেতে দিচ্ছেন না। মার্কিন কোম্পানি শেভরনের কথা, ডোনাল্ড লু রীতিমতো এই টাকার কথাও বলে গেছেন। সো আপনি আপনার ডলার আসলে এমনভাবে ধরে রাখছেন, তার মানেটা হচ্ছে ডিজাস্টার খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আর আমরা অনেকেই জানি নিশ্চয়ই, আমাদের অনেকগুলো কুইক রেন্টালের সাথে আপনি আসলে চুক্তি করেছিলেন বিদেশি মুদ্রায় পরিশোধ করবেন, কারো সাথে বিদেশি মুদ্রার হিসাবে টাকায়। সো ভর্তুকি বিরাট অঙ্ক দাঁড়িয়ে গেছে, এখন এগুলো দিতে পারছেন না। আমরা একটু আজকে এই আলোচনার মধ্যে জড়িত না, তারপরে যোগ করে রাখি, এই ভর্তুকি যে আপনি দিতে হচ্ছে, এই যে বিরাট ব্যয়ে অনেক বড় অঙ্কের টাকায় আপনি বিদ্যুৎ কেনেন, এগুলো প্রত্যেকটা আসলে চুরির জন্য। আপনি ইন্ডেমনিটি আইন করে বাংলাদেশি কতগুলো কোম্পানির সাথে, আপনার অলিগার্সদের সাথে চুক্তি করেছেন, কুইক রেন্টাল বা আইপিপি, সেগুলোতে যেই রকম রেটে আপনি এগুলো করেছেন, এগুলো শেষ পর্যন্ত আপনার জন্য কোনোভাবেই অর্থনৈতিকভাবে ভালো কিছু তৈরি করে নাই। ফলে যেটা হয়েছে, বিরাট ব্যয় আপনি কিনছেন, মানুষের ঘাড়েও বিদ্যুতের বিলের বিরাট বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন নিশ্চিতভাবেই। এখনও বাংলাদেশ যে জনগণ যে টাকা পে করে সরাসরি, সেই টাকায় বিদ্যুৎ যাওয়ার কোনো কারণ ছিল না, এটা শুধুমাত্র এইসব কারণে করেছেন। আর যেহেতু প্রচুর বেশি টাকায় কিনছেন অলিগার্সদেরকে দেওয়ার জন্য, তারপরও আবার হাজার হাজার কোটি টাকা আপনাকে ভর্তুকি দিতে হয়, যেটা আদতে জনগণের টাকা, বাজেট থেকে দিচ্ছেন, ব্যাংক থেকে ঋণ করে দিচ্ছেন, অথবা টাকা ছাপিয়ে দিচ্ছেন, হোয়াটএভার দিয়ে আপনি আসলে এই কাজগুলো করছেন। এই কাজ করে আপনি তাদেরকে পুষছেন, এটা হলো ভর্তুকির প্রশ্ন। কিন্তু এখন যেহেতু ডলারের চরম সংকট, এবং সংকটটা আমি ভারতীয়রা টাকা পাচ্ছে না, মানে আমেরিকাকে টাকা না দিলেন, আপনি শেভরনকে টাকা না দিলেন, এটা এক ধরনের ধরতেই পারেন যে আপনি আমেরিকাকে তোয়াক্কা করেন না, কিন্তু আপনি ভারতকে তোয়াক্কা করেন। আপনার পক্ষে সম্ভব হলে ভারতকে আপনি টাকা দিতেন, এবং ভারত আপনাকে সেই চাপও দিচ্ছে, তারপর মানে ছাড়টারও দিচ্ছে না, চাপই দিচ্ছে, তারপর আপনি ভারতকে টাকা দিতে পারছেন না। বিরাট অঙ্ক, এতে খুব স্পষ্ট কত বিভৎস সংকটে আসলে আপনি আছেন। আমরা তো এগুলো দীর্ঘদিন থেকে বুঝেছি, কিন্তু সরকারের লোকজন বিভিন্ন সময় এসে না একটু চাপ আছে, সব ঠিক হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা যে বলছেন, আচরণটা বলে না। সুতরাং আপনি রোগ লুকাতে চাইতে পারেন, মুখে অস্বীকার করতে পারেন, তারপর এত উপসর্গ চারদিকে হাজির হচ্ছে ক্রমাগত, তাতে বোঝা যায় ডলার ক্রাইসিসটা আপনাকে শেষ করে দিতে যাচ্ছে খুব দ্রুতই। আজকে কেউ একটা প্রতিবেদন করে বলার চেষ্টা করছে অমুক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছে, এটা একটা শোনা কথা। আচ্ছা, যদি বাস্তবে এটা হয়ে থাকে, তাহলে কি আমাদের জানানো হয়েছিল? আমাদের জানালে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি, আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করেন, কিন্তু সেখানে যে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। এটা আপনারা ভেরিফাই করতে পারেন। যত আমরা অভিযোগ পেয়েছি সবগুলো তদন্ত করেছি, এবং প্রয়োজনীয় দোষী পাওয়া গেলে তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী যখন আমরা ইউএন মিশনে শান্তিরক্ষী প্রেরণ করি, এটা কিন্তু একটা খুব কম্প্রিহেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যায়। আমাদের সিলেকশন প্রসিজিয়ার, আমাদের এর জন্য তাদেরকে প্রস্তুত করার ট্রেনিংয়ের মাধ্যমে অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট সব আমরা খুব পেশাদারিত্বের সাথে করে থাকি। তো এখানে এইসব বাধ্যের সুযোগ নেই। এটা তো আপনি পরিষ্কার বুঝতে পারছেন, একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই, এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। এই প্রচেষ্টা আজকের না। আমি 2013 সালে সেই সময় তৎকালীন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আমাকে ডেকে দেখিয়েছিলেন, একটা এরকম প্রতিবেদন পাবলিশড হয়েছে, আমাদেরকে বলছে তোমরা এটা নিয়ে একটা সেমিনার করো। আমি বোঝাতে চাচ্ছি যে এই প্রচেষ্টা তখনও ছিল, এখনও আছে। সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন, ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছে, যে এই কথা বারে বারে তারা বলেছে, কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর, আপনারা দেখেছেন সেটা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।